সোশ্যাল মিডিয়ার দিকে তাকানো যাচ্ছে না মশাই, এমন লেভেলের ঝগড়া চলছে। বাম সমর্থকদের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ঠুকে দিচ্ছেন, বামেরা এমন ভাব করছেন যেন অষ্টম বামফ্রন্ট সরকার চলে এসেছে। অন্যদিকে বিজেপি একবার এদিক আর একবার ওদিক তাকাচ্ছে আর ভাবছে ভাগ্যে সেটা দিদির সঙ্গে হয়েছে, মোদির সঙ্গে হয়নি। আর দেখুন, কংগ্রেস সমর্থকদের তো আমাদের এখানে দূরবীন দিয়ে খুঁজতে হয়, যদি তাদের খুঁজে পাওয়া যেত তাহলে দেখা যেত তারাও নিশ্চয়ই বড় বড় রচনা নামিয়ে ফেলেছে। কিন্তু হয়েছেটা কি, ক্যা হুয়া, যে কারণে এত হুক্কা হুয়া? তাহলে একটু প্রথম থেকে বিষয়টা বলা যাক। দেখুন, আমি একটু ওই আর্লি টু বেড আর্লি টু রাইজ টাইপের মানুষ, তো আমি দেখছি যে মুখ্যমন্ত্রী তো বক্তব্য রাখবেন, ভালো কথা। বক্তব্য রাখবেন কেলগ কলেজে, নামে কেলগ, এদিকে সময়টা পড়েছে ভারতীয় সময় রাত্রিবেলা। যাকে খাওয়া দাওয়া করে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে শুরু করেছি। আমি অর্ধেক ঝিমোচ্ছি, মুখ্যমন্ত্রী তখন কথা বলতে শুরু করেছেন এবং উনি প্রদীপিসির বর্মি বাক্সে সুন্দর করে পাটপাট করে যা যা কথা গুছিয়ে রাখেন সেই সব কথাই তিনি আবার বের করতে শুরু করেছেন। এবং সেই কথাগুলো কি না, ওই আমি এভারেস্টের মাথায় চায়ের দোকান করেছি টাইপের কথা, নর্থ পোলে চা বেচে এসেছি, আমি তো এই করে ফেলেছি ওই করে ফেলেছি কথাবার্তা। আমি বেশি ডিটেলসে গিয়ে কি বলেছেন আপনাদের একদম বোর করব না, কারণ এগুলো আপনারা সকলে বহুবার শুনে ফেলেছেন। নির্বাচনী প্রচার, সংবর্ধনা, সরকারি অনুষ্ঠান, এই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী যা কথা বলেন একবার ধরে নিন যে সেই সমস্ত কথাগুলো একত্রিত করে মিলিয়ে মিশিয়ে খিচুড়ি করে তিনি পরিবেশন করেছেন, শুধু কথাগুলো বলেছেন ইংরেজিতে। তো এই কথা হচ্ছে, উনি কথা বলছেন আমি ঢুলছি, আমি ঢুলছি, উনি কথা বলছেন, এই করতে করতে বেশ খানিকক্ষণ আমরা দুজনে মিলেই ওই দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের মতো ঝিকঝিক 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 করে ফেলেছি। ইতিমধ্যে তালটা কাটলো। কি ব্যাপার? আরে বাপরে, কি আশ্চর্য, কি আশ্চর্য! হঠাৎ করে কয়েকজন পোলাপান ঢুকে পড়েছেন, চিৎকার চেঁচামেচি হই হট্টগোল শুরু করে দিয়েছেন। তারা ওই সবার মধ্যে ঢুকে বিক্ষোভ টিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের দিকে দাঁত দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী তাদের সহবত শেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী তাদের বলছেন এরকম করে না বাছাধন টাইপের কথাবার্তা, আই লাভ ইউ টাইপের কথা মুখ্যমন্ত্রী বলছেন। ওদিক থেকে তো তখন নানা রকম প্রশ্ন ধেয়ে আসছে। এইবার আরজিকর নিয়ে প্রশ্ন করলেই ওটা তো সাবজুডিস ব্যাপার, ওটা তো বিচারাধীন, ওই নিয়ে আর কি বলা যাবে। টাটা ন্যানো কেন চলে গেল, ওটা তো অনেক পুরনো ব্যাপার, ধুর ওটা অনেক পুরনো, ওটাকে ডিসমিস করে দাও, আমার বন্ধু আমার শত্রু নিয়ে চলে গেছে। মাঝখানে আবার মুখ্যমন্ত্রীকে একটা সময় বামফ্রন্ট সরকার কিরকম মামি করে দিয়েছিল, সেই পোস্টার বড় বড় করে ছবি তিনি দেখালেন যে কিরকম মৃতপ্রায় তার অবস্থা হয়ে গিয়েছিল। পুরনো ক্যামেরার এই হচ্ছে কামাল মশাই, সুন্দর চোখা চোখা বড় বড় প্রিন্টে ছবি এসেছে, দেখিয়ে দিলেন তিনি। এই সব দেখে তখন ওখানকার ওই ব্রিটিশ আর আধা ব্রিটিশ বাবুদের অবস্থা হচ্ছে, আরে কি হচ্ছে, এটা কি হচ্ছে চারিদিকে। তার মাঝখানে তারা বললেন যে দেখুন আপনাদের বলা হয়ে গেছে, এবার ওনাকে বলতে দিন। ইউ হ্যাড ইউর সে, প্লিজ হ্যাভ দ্য ডিসেন্সি টু লেট হার স্পিক, প্লিজ হ্যাভ দ্য ডিসেন্সি। ডিসেন্সি, ভদ্রতা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এবং এই পোড়া দেশে ওসব তো আমরা কবেই ভুলে গেছি, ওসব চুকে বুকে গেছে। এরপর জানা গেল ওই যে সেই টুইন টাওয়ার ধ্বংস করার পরে যেরকম সংগঠন সামনে এসে বলে না যে আরে এই কাজের স্বীকৃতি আমরা নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছি, এর দায়িত্ব আমাদের, সেই রকম এসএফআই ইউনাইটেড কিংডম, হ্যাঁ এসএফআই ইউনাইটেড কিংডম এসে এগিয়ে বললো যে আরে ওটা আমরা করেছি, ওগো শোনো গো, আমরা করেছি, আমরা গিয়ে ওখানে বিক্ষোভ দেখিয়েছি, শোনো গো এই কাজটা আমাদের। বেশ ভালো কথা। এইবারে মানে ব্যাপারটা হচ্ছে যে এসএফআই লন্ডন ওয়ালে কমরেড দাদা তিনি ওখানে বসে বলছেন যে আমি ঢুকনা লাগানের দেশে বসে স্কলারশিপের টাকায় স্যান্ডউইচ খেয়ে বা পরিবারের টাকায় বার্গার খেয়ে গিয়ে কিন্তু প্রশ্নগুলো করে ফেলেছি, তুমি খুশি হওনি কমরেড? মাই গড কমরেড, আমি কিন্তু প্রশ্ন করে ফেলেছি। এর মাধ্যমে তারা কি স্টেটমেন্ট দিতে চাইলেন বা কি করতে চাইলেন এটা একমাত্র উচ্চশিক্ষিত বিদেশে থাকা ওই কমরেড দাদা এবং দিদিরাই বলতে পারবেন। কারণ এখানে দেখুন, প্রশ্ন তো করা হয়েছে, তার উত্তর কিছুই পাওয়া যায়নি। আর প্রশ্ন করার লোকের কোনো অভাব পড়েছে এমন তো আমরা জানি না। নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরি না পেয়ে দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে, দুর্নীতিতে সর্বশান্ত হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মানুষ এবং গোটা রাজ্যবাসী প্রশ্ন তো প্রচুর করেছেন। প্রশ্ন করতে করতে আমাদের সকলের মুখ থেকে 12 হাত জিভ বেরিয়ে গেছে, কিন্তু ভদ্রমহিলা কোনোদিন কাউকে জবাব দেবার প্রয়োজন মনে করেছেন এমনটা তো আমরা কোনোদিন দেখতেই পাইনি। যাকে টাকার হিসেবে কথা বললেও তিনি বলেন যে তোকে কেন হিসেব দেবো, দাঁত মুখ খিচিয়ে তিনি বলেন তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেবো। তাকে প্রশ্ন করার লোকের তো কোথাও কোনো অভাব দেখতে পাওয়া যায়নি। তাহলে ওখানে এই প্রশ্ন করার দায়ে নিজের কাঁধে তুলে নিয়ে কি করা হলো, কি স্টেটমেন্ট তারা দিতে চাইলেন একমাত্র তারাই বলতে পারবেন। কারণ না তারা কোনো উত্তর বের করতে পেরেছেন, না তারা কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়াতে পেরেছেন তাকে দিয়ে, সেভাবে তো কিছুই হয়নি। তাহলে লাভটা কি হলো? এবং এখানে এটাও বলতে হয় যে যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে অনেক দাদা দিদিরাই আর কোনোদিন দেশে ফিরে আসবেন না। তারা
তারা মোটা মাইনের চাকরি নিয়ে এই দেশ ওই দেশ বা সেই দেশে চলে যাবেন, বা এরপর আরো উচ্চ শিক্ষার জন্য কোথাও চলে যাবেন, নিজের যোগ্যতাতেই যাবেন, কারোর কিছু বলার নেই, কিন্তু তারা তো দেশে আসবেন না। কাজেই এখানে যারা মিছিলে হাঁটেন, যারা ভোট পরবর্তী হিংসার পরে মার খান, তাদের সঙ্গে ওদের যদি একই লাইনে করে দেওয়া হয়, যদি দেখা যায় দুজনেই সমান, তাহলে তো ওই মুড়িমুড়কি এক দরের মতো ব্যাপার স্যাপার হয়ে গেল। এবং সব থেকে বড় কথা, তারা এর মাধ্যমে খুব একটা কিছুই করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় একটু চর্চা হচ্ছে এই পর্যন্তই, এর থেকে বেশি না তারা কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়াতে পেরেছেন, কোনো দায়িত্ব নেওয়াতে পেরেছেন, কোনো প্রশ্নর উত্তর দেওয়াতে পেরেছেন, কিচ্ছু করতে পারেননি। এমনকি তারা গোটা যে অনুষ্ঠানটা ছিল সেটা বানচাল করে কোনো স্টেটমেন্ট দেওয়া, সেটাও তৈরি করতে পারেননি। কারণ তারা চলে যাওয়ার পরে পরবর্তী যা কথাবার্তা, যা কিছু, সমস্ত কিছু স্মুথলি নির্বিঘ্নে চলেছে। পরের যে মিথ্যে কথাগুলো, সেগুলোকেও তারা আটকাতে পারেননি। তারা চলে যাওয়ার পরে মুখ্যমন্ত্রীর যা যা বলার ছিল, যা যা করার ছিল, সেগুলো সমস্তটা তিনি নির্বিঘ্নে করে গেছেন। অবশ্যই প্রশ্ন করা নিয়েও এখন প্রশ্ন উঠে গেছে, কারণ পশ্চিমবঙ্গে যেরকম আমরা দেখেছি যে বামের ভোট রামে গেছে, সেই রকমই আবার লন্ডনের বুকে দাঁড়িয়ে প্রশ্ন কে করেছে, কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় কে ফেলেছে, সেই নিয়ে টানটানি শুরু হয়ে গেছে। এবং সেখানে এখন বিজেপিও ঢুকে পড়েছে। আর তাদের বক্তব্য, না শুধু বামেরা নয়, শুধু এসএফআই নয়, এখানে কিন্তু আমরাও আছি এবং আমরাও প্রশ্ন করেছি। অমিত মালভিয়া এসে ডিক্লেয়ার করে দিয়েছেন বিজেপিও কিন্তু প্রশ্ন করেছে, বিজেপিও কিন্তু কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলেছে। এবার বিষয়টা হচ্ছে, এই বেকায়দায় ফেলা, প্রশ্ন করার ফল আলটিমেটলি কি হয়েছে সেটা নিয়ে কেউই আলোচনা করছেন না। মানে এইসব প্রশ্ন করার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার কলকাতায় ফিরে এসে রোজ ভেউ ভেউ করে কাঁদবেন এই ভেবে যে কেলগে কি হয়ে গেল তার সঙ্গে? কারণ তারপরে যা হওয়ার ঘটনা প্রবাহ তো সেটাই চলেছে। গঙ্গা দিয়ে তো সেই একই জল বয়ে গেছে। এরপরে আবার পদবী ব্যানার্জি, সেখান থেকে পাওয়া যায় এনার্জি, এই সমস্ত কথাবার্তাও শুনতে হয়েছে। এবার খালি মোদিজি কে আপ আম খাতে হ্যাঁ, এই প্রশ্নও যেন ওখানে করা যায়, সেই ব্যবস্থা একটা করা উচিত। তার জন্য একটা পিটিশন করা উচিত যে তাকেও যেন আনা হয়। যাই হোক, এই যে গোটা সফরটা হলো, এটা অনেকটা ওই সৌরভ গাঙ্গুলির শালবনির ফ্যাক্টরির মতো ব্যাপার হয়ে গেল, যে প্রতিশ্রুতি তো অনেক আছে, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় ছাগল চড়ে বেড়াচ্ছে। এই গোটা যে বিদেশ সফর, মুখ্যমন্ত্রীর লন্ডন সফর, সেখান থেকে আমরা কি শিখলাম? প্রথম জিনিস যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে দেখুন, এতদিন ধরে আমরা বারবারই বলেছি যে কলকাতা লন্ডন হবে, কলকাতা লন্ডন হয়ে গেছে, কলকাতা লন্ডনের থেকেও উন্নত হয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর একটা রোজনামচা ছিল, এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে দেখুন এখন লন্ডন কলকাতা হয়ে গেছে। কারণ কলকাতায় দাঁড়িয়ে যে গুলটা মারা যায়, লন্ডনে দাঁড়িয়েও সেই গুলটাই মারা যায়, শুধু গুল মারার স্পিরিটটা রাখতে হবে। দ্বিতীয় জিনিস যেটা আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে বাণিজ্য সম্মেলন দেশের মধ্যে হোক বা বাণিজ্য সম্মেলন দেশের বাইরে হোক, রাজ্যের মধ্যে হোক বা রাজ্যের বাইরে হোক, আমাদের রাজ্য সরকারের একটা পজিটিভ অ্যাপ্রোচ আছে এই বাণিজ্য সম্মেলনে। আমাদের রাজ্য সরকার সব জায়গায় গিয়ে বলে একটা কারখানা করো আমার জন্য, না হয় আমি তোমার কাছে পরিচিত কাটমানির জন্য একটা কারখানা করো আমার জন্য। এবং প্রত্যেকটা বাণিজ্য সম্মেলন থেকে যেরকম দারুণ সাফল্য আমাদের রাজ্যে আসে, নিশ্চয়ই এই যে সম্মেলনটা হলো সেখান থেকেও অবশ্যই দারুণ সাফল্য আসবে, বড় বড় কারখানা হবে। এবার লন্ডনের ব্যবসায়ীরাও বলবেন যে আরে একটা জমি দিন, একটা জমি দিন, আমরা তো জমির জন্য বসে আছি, আমাকে জমি দিন, আমাকে জমি দিন, আমি ব্যবসা করব, আমি ব্যবসা করব। এবং তৃতীয় জিনিস যেটা আমরা এই গোটা বিদেশ সফরটা থেকে শিখতে পারলাম সেটা হচ্ছে, সব তামাশার মতো এই তামাশাও শেষ হয়েছে, প্রতি পদে পদে ছিল বিনোদন। শুধু শেষে একটাই কথা মনে করিয়ে দেওয়া উচিত, গণতন্ত্রে ভোটটা কিন্তু ফেসবুকে হয় না, আলটিমেটলি সমস্ত কিছু দেখতে পাওয়া যায় সেই ব্যালট বাক্সে। কাজেই প্রশ্ন যদি করতেই হয় আর উত্তর যদি দিতেই হয়, ব্যালট বাক্সে যেন তার প্রতিফলনটা দেখতে পাওয়া যায়, ফেসবুকে নয়, সেদিকেই বোধহয় নজর দেওয়া উচিত। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আর্থিক সাহায্যের মাধ্যমে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে থ্যাঙ্কস অপশন রয়েছে, লাইক এবং ডিসলাইক বাটনের পাশে যে থ্যাঙ্কস অপশন রয়েছে, সেই থ্যাঙ্কস অপশনে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।